দর্শক, আজ আমরা আছি ছোট দাওরা অগ্রণী উচ্চ বিদ্যালয়, গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুরে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। আমরা যখনই নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই সবসময় অনেক বেশি উৎসুক থাকি, অনেক বেশি এক্সাইটেড থাকি, কারণ নতুন বন্ধুদের সাথে দেখা হয়। আর নতুন মুখগুলো যখন দেখি তখন যেন মনে প্রাণে ভিন্ন রকম এক স্বস্তি পাই যে এই বন্ধুরা আমাদের জন্য নতুন কিছু নিয়ে অপেক্ষা করছে। সেখানে পড়াশোনার পাশাপাশি তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা এবং অন্যান্য কাজে কতটা পারদর্শী সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত RTVর নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক, ছোট দাওরা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী বন্ধু আমার সাথে আছেন। এই স্কুল সম্পর্কিত কিছু তথ্য চলুন তাদের কাছে থেকে আমরা জেনে আসি। তোমাদের দুজনকে স্বাগত জানাই। তোমার কাছে থেকে শুনবো স্কুল সম্পর্কে কিছু কথা। আমাদের বিদ্যালয়টির নাম হচ্ছে ছোট দাওরা অগ্রণী উচ্চ বিদ্যালয়। এটি 6 তলা একটি ভবন বিশিষ্ট। এখানে 15 জন শিক্ষক রয়েছে এবং 500 জন শিক্ষার্থী রয়েছে। এখানে সর্বমোট 30টি শ্রেণীকক্ষ রয়েছে। আমাদের বিদ্যালয়ে একটি আধুনিক বিজ্ঞানাগার আছে, লাইব্রেরি আছে এবং সুসজ্জিত নামাজের ঘর আছে। সাথে আমাদের একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং কম্পিউটার ল্যাব রয়েছে। তোমাদের এই স্কুল বিল্ডিং এর কথা শুনলাম, স্কুলটি কতটুকু জায়গার উপর অবস্থিত? এই আমাদের এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক জনাব ডক্টর আব্দুল করিম বক্স সবাই মিলে আমাদের স্কুলের জন্য 99% জমি দান করেছিলেন এবং সেই জমিতে আমাদের স্কুলটি 1970 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি 1986 সালে এমপিওভুক্তকরণ করা হয়। আচ্ছা, একটু ফলাফল নিয়ে যদি জানতে চাই, তোমাদের রেজাল্ট কেমন হয়? আলহামদুলিল্লাহ সবাই ভালো হয়, অলমোস্ট 90% ভালো মার্কসে পাস হয়। শিক্ষক শিক্ষিকারা কি তোমাদেরকে ঠিকঠাকভাবে পড়াশোনা করান কিনা, সঠিকভাবে দিক নির্দেশনা এবং সহযোগিতা করেন কিনা? তারা আমাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সঠিক পথে কিভাবে চলতে হয়, কিভাবে কোথায় গেলে কি করতে হয়, মানে সঠিক দিক নির্দেশনা দেয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো বা খেলাধুলার সাথে তোমরা সম্পৃক্ত আছো কিনা? প্রতি বছরই আমাদের খেলা হয়, দৌড় খেলা হয়, বিতর্ক হয়, কুইজ হয় ইত্যাদি আর অনেক কিছু হয়। এবং শিক্ষকরা কি এইসব ব্যাপার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে উদ্বুদ্ধ করেন? জি, অবশ্যই। ক্রীড়া শিক্ষক বা সঙ্গীত শিক্ষক কি আছেন তোমাদের স্কুলে? ক্রীড়া শিক্ষক আছে এবং নৃত্যের জন্য শিক্ষক আছে এবং বিতর্কের শিক্ষক আছে আলাদাভাবে। এবং আমাদের স্কুল থেকে প্রতি বছরই গাজীপুর জেলার মধ্যে আমরা বিতর্ক, কুইজ, নৃত্য, গান এবং চিত্রাঙ্কন ইত্যাদি বিষয়ে অংশগ্রহণ করে থাকি। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্কুল সম্পর্কিত এতগুলো তথ্য আমাদেরকে জানাবার জন্য। প্রিয় দর্শক, চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। এবং পরবর্তী সেগমেন্টে যদি একটি নাচ দেখি তাহলে কেমন হয়? আমাদের এবারের সেগমেন্ট একক নৃত্য। হায়রে কি গান মাঝি শোনাইলো, হায়রে কি বাঁশি মাঝি বাজাইলো, কর্ণফুলি শাম্পানওয়ালা আমার মন কাইরা নিল, কর্ণফুলি শাম্পানওয়ালা আমার মন কাইরা নিল, যদি পাইতাম ভালোবাসতাম রে, যদি পাইতাম ভালোবাসতাম রে, কি জাদু আমায় করিল, হায়রে কি জাদু আমায় করিল, কর্ণফুলি শাম্পানওয়ালা আমার মন কাইরা নিল। সকল সময় হাসি মুখে ভাটিয়ালি গায়, এই ঘাট ওই ঘাট ঘুরে মাঝি সাম্পান নাও চালায়, সকল সময় হাসি মুখে ভাটিয়ালি গায়, এই ঘাট ওই ঘাট ঘুরে মাঝি সাম্পান নাও চালায়।
ধন্যবাদ এত সুন্দর একটি পারফরমেন্স আমাদেরকে দেখাবার জন্য। প্রিয় দর্শক, হাই কেয়ার ডায়াপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেকের সময় হয়েছে একটি বিরতি নেবার। নিয়ে নিচ্ছি টিফিন ব্রেক। পাপা 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 ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা, যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। মা হিসাবে আমি কেয়ারফুল। অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডাইপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডাইপার। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট আবৃত্তি। চলুন আমাদের সাথে ছোট্ট বন্ধু আছে, তার কাছে থেকে আবৃত্তি শুনে আসি। তোমার নাম কি? ইভা। ইভা, তুমি আমাদেরকে কোন কবিতাটি আবৃত্তি করে শোনাবে? কবিতার নাম মাগো ওরা বলে। আচ্ছা, চলো শুনি। কবিতার নাম মাগো ওরা বলে, লিখেছেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ে শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথা জুড়ে নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কুটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, জড়ে পড়েছে ডাটা, পুইলতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায়। উঠানে উঠানে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে, এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর ধাওয়ায় বসে মা আবার ধান বানে, ভিন্নি ধানের খই বাজে। খোকা তার কখন আসে কখন আসে, এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে বিটে পড়েছে। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনাবার জন্য। দর্শক, অবশ্যই আপনাদেরও ভালো লেগেছে। চলুন দেরি না করে চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। কি অপেক্ষা করছে আমাদের জন্য দেখে আসি। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট ডিসপ্লে। আমাদের এই বন্ধুরা ডিসপ্লে করে দেখাবে আমাদেরকে আমরা এখন কোথায় আছি। আমরা কি প্রস্তুত ডিসপ্লের জন্য? চলুন দর্শক দেখে নেই আমাদের এই বন্ধুরা ডিসপ্লে করে কি দেখাচ্ছে আমাদেরকে। আমাদের দেশ সোনার বাংলাদেশ, আমাদের দেশ সোনার বাংলাদেশ। বাংলা মায়ে কোটি কোটি সন্তান, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান। সবাই মিলে একই সাথে গড়ব
স্বাধীন জাতি মাতৃভাষা মহান একুশের বাংলা ভাষা। স্বাধীন জাতি মাতৃভাষা মহান একুশের বাংলা ভাষা। সবার মনে একই আশা, একই সুরে কাঁদা হাসা। ভালোবাসার এক রেশ এই দেশ, এই দেশ, এই আমাদের দেশ, সোনার বাংলাদেশ, এই আমাদের দেশ। জীবন দিয়ে হাসি মুখে জয় করেছি এ দেশটাকে। জীবন দিয়ে হাসি মুখে জয় করেছি এ দেশটাকে। লক্ষ প্রাণীর রক্তপাতে একাত্তরের দিনগুলিতে জন্মভূমি এই দেশ, এই দেশ, এই দেশ, এই আমাদের দেশ, সোনার বাংলাদেশ, এই আমাদের দেশ, সোনার বাংলাদেশ। বাংলা মায়ের কোটি কোটি সন্তান, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান। বাংলা মায়ের কোটি কোটি সন্তান, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান। সবাই মিলে একই সাথে দৌড়ব সোনার এই দেশ, এই দেশ, এই দেশ, এই আমাদের দেশ, সোনার বাংলাদেশ, এই আমাদের দেশ। বাহ, অনেক সুন্দর একটি ডিসপ্লে তোমরা আমাদেরকে দেখালে। বন্ধুরা অনেক ধন্যবাদ তোমাদেরকে। প্রিয় দর্শক, দেখছেন আমাদের এই ছোট্ট বন্ধুরা কিরকম করে একের পর এক সুন্দর সুন্দর পারফরমেন্স নিয়ে হাজির হয়ে যাচ্ছে। আরও অনেক পারফরমেন্স অপেক্ষা করছে আমাদের জন্য। সময় হয়েছে একটি বিরতি নেবার। দেখতে থাকুন হাই কেয়ার ডায়াপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেক। দর্শক বিরতিবার স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেক। দর্শক দেখেই বুঝতে পারছেন বিতর্কের মঞ্চ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এভারেস্ট সেগমেন্ট বিতর্ক। চলো দর্শক উপভোগ করি বিতর্কটি। সুপ্রিয় দর্শক, শুরুতেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক প্রতিযোগিতা। সাথে আছি আমি আমিনুল ইসলাম আমান। আজকের যে বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে সেটি হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক। বিষয়টির পক্ষে বলবে ছোটদারা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ডিবেট ক্লাবের জ্ঞান তরঙ্গ দল এবং বিষয়টির বিপক্ষে বলবে যুক্তির যোদ্ধা দল। চলুন দর্শক, এবার আমি আজকের বিতর্কিকদের সাথে পরিচয় করে দিচ্ছি। পক্ষ দলের বক্তা বিতর্কিকরা হচ্ছেন রেজওয়ান সরকার, সাদিয়া আক্তার এবং ও তাদের দলনেতা আফসানা আক্তার। বিপক্ষ দলের বিতর্কিকরা হলেন মারিয়া আক্তার, সুমাইয়া আক্তার ও তাদের দলনেতা নাদিয়া সুলতানা। সুপ্রিয় দর্শক, এবার আমরা পরিচিত হব আমাদের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা শাহজাদি আফরোজা, আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্জুর মোর্শেদ স্যার এবং আসাদুজ্জামান স্যার। এবার আমরা সরাসরি আমাদের বিতর্কে চলে যাচ্ছে। আজকে আমাদের বিষয়টি হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক। এই বিষয়ে আমি পক্ষ দলের প্রথম বক্তা আফসানাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি।
আজ ছোটদার অগ্রণী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সবাইকে জানাই আমার সালাম। আজকের বিতর্কের বিষয় হচ্ছে যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক। আমি আমার দল অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। পাতাল ফিরে নামবো নিচে, উঠবো আমি আকাশ সুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠে পড়ে। কবি কাজী নজরুল ইসলাম তার রচিত সংকল্প কবিতার মধ্য দিয়ে পুরো বিশ্বজগৎকে হাতের মুঠে পড়ে দেখার সংকল্প পোষণ করেছে, তো বটেও তা আজ বাস্তবায়নে পরিণত হওয়া সত্ত্বেও যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। চারদিকে নৈতিক অবক্ষয়ের মাত্রা তার সীমা ছাড়িয়ে গিয়েছে। এমন কোনো অপরাধ নেই যার সাথে আমাদের যুব সমাজের সম্পর্ক নেই। চুরি, ডাকাতি, ছিনতাই, ইফটিজিং ইত্যাদি এখন আমাদের যুব সমাজের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। মাননীয় মডারেটর, 2014 সালে দেখা গিয়েছে 80% মাদকাসক্ত ছেলে মেয়ে তার পিতামাতাকে সম্মান করে না। 79% মাদকাসক্ত যুবক তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। 90% মাদকাসক্ত তরুণ তরুণী অবৈধ যৌন সম্পর্কের সাথে লিপ্ত এবং প্রায় 99% মাদকাসক্তি কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত। মাননীয় মডারেটর, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। মাননীয় মডারেটর, চারদিকে শিকার হার বৃদ্ধি পাচ্ছে, সচেতনার হার বৃদ্ধি পাচ্ছে, তারপরে কেন এই ভয়াবহ অবস্থা, এটা এখন আমাদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এর উত্তর হচ্ছে মাদক। মাননীয় মডারেটর, আশা করি আমি প্রমাণ করতে পেরেছি মাদকই যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আফসানা। এখন বক্তব্য উপস্থাপন করবে পক্ষ দলের দ্বিতীয় বক্তা সাদিয়া আক্তার। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে প্রথম বক্তা কর্তৃক যে বিষয়টি উদ্ভাবিত হয়েছে তা হলো যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ হলো মাদক। আমার দলের প্রথম বক্তা বিষয়টি খুব সুন্দর করে সংজ্ঞান করে গেছে, খুব ভালো মতো বলে গেছেন যে আমাদের যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ হচ্ছে মাদক। আমাদের দেখানো প্রথম প্যারামিটারটি ছিল মাদক বিভেদবোধ লোপ করে। মাননীয় মডারেটর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2013 সালে প্রতিবেদনে উল্লেখ করেছে যে একজন মানুষ যখন কোকেন বা হেরোইনের মতো মাদকদ্রব্য গ্রহণ করে তখন তার মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স নামক একটি অংশ স্বাভাবিকের তুলনায় 98% কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এই অবস্থা টিকে থাকে প্রায় 36 থেকে 48 ঘন্টা পর্যন্ত। এই প্রিফ্রন্টাল কর্টেক্স হলো মস্তিষ্কের সেই অংশ যা আমাদের চিন্তা শক্তি এবং সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা তৈরি এবং আবেগ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। এখন মাননীয় মডারেটর, একজন ব্যক্তি এই মাদকদ্রব্য যখন গ্রহণ করে তখন তার স্বাভাবিকভাবে কোনো কাজ করার ক্ষমতা থাকে না। এটিও কখন হচ্ছে যখন সে মাদক গ্রহণ করছে। তার মানে কি আমরা এটা বলতে পারছি না যে যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক? আমাদের দ্বিতীয় প্যারামিটারটি ছিল মাদক অসাধারণ অ্যাডভেঞ্চার সৃষ্টি করে। মাননীয় মডারেটর, মাদক এমন একটি দ্রব্য যা গ্রহণ করার পর আমরা কৃত্রিম দুনিয়ায় চলে যাই, যার কারণে বিভিন্ন রকম অপরাধ সৃষ্টি হয়, যেমন চুরি, ডাকাতি, ধর্ষণ, ইফটিজিং, পিতামাতা অবদ্ধ হওয়া, শিক্ষকের সাথে বেয়াদবি করা ইত্যাদি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাদিয়া আক্তার। এ পর্যায়ে পক্ষ দলের তৃতীয় বক্তাও তার বক্তব্য উপস্থাপন করবে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আমি আবারও আমার দলের অবস্থানটি স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আমি এবং আমার দল মনে করি যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ মাদক। আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা 3টি পিরামিডের মাধ্যমে বিষয়টিকে ব্যাখ্যা করে গেছেন। আমি তৃতীয় পিরামিডটি ব্যাখ্যা করছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন যে পারিবারিক অসচেতনতার জন্য অবক্ষয় করে থাকে। প্রতিপক্ষ বন্ধুরা, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা রয়ে যায়। এর মানে কি এই যে আমার পরিবারের রয়েছে সমস্যা, আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনার পরিবারের কোনো সমস্যা নেই? এর মানে কি এই যে আমরা সহ সমাজে কোনো না কোনো অবক্ষয় ঘটাচ্ছি? আপনি বলে গেলেন যে হতাশার জন্য অবক্ষয় সৃষ্টি হয়। এই বাংলাদেশে কেউ পুরোপুরিভাবে শুনি না, প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা রয়ে যায়। মাননীয় মডারেটর, মানুষ যখন তা না পায় তখন তার মধ্যে হতাশার সৃষ্টি হয়। যেমন আমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করলাম, আমার মধ্যে হতাশা আসতে পারে। আপনি চাকরি পাচ্ছেন না, বেকারত্ব, আপনার মধ্যে হতাশা আসতেই পারে। মানুষ যখন মাদক গ্রহণ করে তখন তার বিবেক, বুদ্ধি, ভালো মন্দ বোঝার ক্ষমতা সব হারিয়ে যায়। তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। যখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তখনই সে সমাজে অবক্ষয় ঘটিয়ে থাকে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন এর পিছনে কোন কারণগুলো জড়িত? চুরি, ডাকাতি, ছিনতাই, ইফটিজিং, পিতামাতাকে অসম্মান, আইন ভঙ্গন ইত্যাদি। আমার দল এটি প্রমাণ করতে পেরেছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবার বিপক্ষ দলের প্রথম বক্তা নাদিয়া সুলতানা তার বক্তব্য উপস্থাপন করবে। ছোটদার অগ্রণী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বিতর্কের প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলবে এবং আজকের বিতর্কের বিষয় হচ্ছে যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ মাদক। যথাযথ কারণে আমি আমার দল এই বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আজকে উত্থাপিত প্রস্তাবটি ছিল যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ মাদক। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকে আমি এখানে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি? আজকে আমাদের যুব সমাজে বেকারত্বের হার 14.02%, দারিদ্রতার হার 25.07%, বিচ্ছিন্ন পরিবারের হার 36% এবং 35.5% যুবক তাদের প্রতিভা বিকাশের সুযোগটি পাচ্ছে না। মাননীয় মডারেটর, এই জায়গাটিতে এসে যখন আমরা বিবেচনা করি তখন মাদক কিভাবে যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ হয় সেটা আমার বোধগম্য নয়। মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা অসাধারণ সংজ্ঞান করে গেছেন, কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু বিষয় অস্পষ্ট রয়ে গেছে। তার সংজ্ঞানকে মেনে নিয়ে আমি অস্পষ্ট বিষয়গুলো স্পষ্ট করছি। প্রথমত, বর্তমান সময়ে কেউ কোনো কারণ ছাড়া মাদক গ্রহণ করে। মাদক গ্রহণ করছে কী কারণে? দ্বিতীয়ত, আজকে যদি আমরা নির্দিষ্ট সময়ের জন্য মাদক আমাদের সমাজ থেকে একবার নিষিদ্ধ করি তাহলে কি আমরা সে নিশ্চয়তা দিতে পারবো যে সমাজের যুব সমাজ কোনো অবক্ষয় করবে কি করবে না? মাননীয় মডারেটর, এই দুটি প্রশ্ন যখন আমরা বিশ্লেষণ করবো ঠিক তখনই বোঝা যাবে প্রতিপক্ষ দলের অবস্থানটি কতটা দুর্বল। মাননীয় মডারেটর, আসলে তুমি এই জায়গা থেকে বিতর্ক শুরু করে তাহলে নৈতিক যে অবক্ষয় বা যুব সমাজের যে অবক্ষয়, সেই অবক্ষয় যে কারণগুলো রয়েছে সেগুলো যদি আমি বের করতে চাই তাহলে এখানে অনেকগুলো কারণ উঠে, যেমন নৈতিকতা, অদ্ভুত, মূল্যবোধ বিপর্যয়, পারিবারিক অসচেতনতা ইত্যাদি।
মাননীয় মডারেটর লক্ষ্য করে নিউটন ডেভেলপমেন্ট গ্রন্থে বলা হয়েছে দ্য প্রবলেম অফ দ্য ইউথ ইজ ডিউ টু দ্য এনভায়রনমেন্ট রিফ্লেকশন ব্যাড ইফেক্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টেট অ্যাবার্ডি অ্যান্ড অ্যাবভ অল ফ্যামিলিজ ইনডিফারেন্সেস। মাননীয় মডারেটর এই যে এত বড় সংজ্ঞান করা হয়েছে, কোথাও কি বলা হয়েছে যে যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ মাদক? না, মাননীয় মডারেটর বলা হয়নি। মাননীয় মডারেটর যুব সমাজের পারিপার্শ্বিক প্রেক্ষাপট যখন মারাত্মককে ধারণ করে তখন কিন্তু তাদের অবক্ষয় করে, যখন তাদের অবক্ষয় করে ঠিক তখন তারা মাদক গ্রহণ করে। মাননীয় মডারেটর আমি আশা করছি আমি এটি প্রমাণ করতে পেরেছি যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ আজ কখনোই মাদক হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ নাদিয়াকে। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সুমাইয়া আক্তার তার বক্তব্য উপস্থাপন করবে। স্বপ্ন ভাঙে অন্ধকারে মিথ্যে সুখের ছল মাদক দিয়ে খনি খাসি নিয়ে যায় সব্বর। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের মহান সংসদে আমাকে বক্তব্য রাখার সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর আজকে কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করে যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ মাদক। মাননীয় মডারেটর আমি যখন এই বিষয়টি পেয়েছি বিরোধী দলের জন্য তখনই আমার মনে দুইটি প্রশ্ন জেগে ওঠে। প্রথম প্রশ্ন হচ্ছে মাদক কেন গ্রহণ করা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন মাদক কখন গ্রহণ করা হচ্ছে। আর এই দুইটি প্রশ্নের উত্তর যখন আমি বের করেছি ঠিক তখনই দেখা গেছে যে যুব সমাজ অবক্ষয়ের কারণে মাদক গ্রহণ করা হচ্ছে, মাদকের কারণে যুব সমাজ অবক্ষয় নয়। মাননীয় মডারেটর আর এরই মাধ্যমে আমার দলের অবস্থান স্পষ্ট হচ্ছে, প্রতিপক্ষ দলের অবস্থান পুরোপুরি ভেঙে যায়। মাননীয় মডারেটর আজকে আমি আমার জীবনে বাস্তবধর্মী একটি কাহিনী বলবো। প্রত্যেক আমারই বন্ধু প্রাণচঞ্চল এই ছেলেটি হঠাৎ কেন জানি গুমরা হয়ে যায়। পিতামাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদকাসক্ত হয়েছে। মাননীয় মডারেটর আমি যখন তাকে জিজ্ঞাসা করি সে আমাকে উত্তরে বলে, সিমি আমি যখন ঘুমের ওষুধ খাই তখন আমার শান্তি লাগে, আমি না সব ভুলে যাই, মা বাবা যত ঝগড়া করুক না কেন আমার কানে কেচে যাচ্ছে না। মাননীয় মডারেটর এক্ষেত্রে তার যে শান্তি পিতামাতার কাছ থেকে পাওয়ার কথা ছিল সেই শান্তি নাকি সে মাদক থেকে পায়। মাননীয় মডারেটর এক্ষেত্রে যদি মাদকই প্রধান কারণ হতো তাহলে আপনি কেন একটা সচেতন পরিবারের সদস্য মাদক গ্রহণ করছেন না? প্রশ্ন এগুলো প্রতিপক্ষ দলের কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন। আমার মনে হয় প্রমাণ করতে পেরেছি যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ কখনোই মাদক নয়। আমার দলের সদস্য সে আর প্রমাণ দিয়ে যাবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুমাইয়া আক্তার। এবার বিপক্ষ দলের তৃতীয় বক্তা মারিয়া আক্তার তার বক্তব্য প্রদান করবে। মাননীয় মডারেটর প্রথমে শুরু করছি বিপক্ষ দলের একটি যুক্তির মাধ্যমে। তিনি বলে গেলেন তিনি আজকে বিবেক সম্পন্ন বলেই মাদক গ্রহণ করছে না। মাননীয় মডারেটর আজকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে এটিই বলছি যে মানুষ বিবেক সম্পন্ন যার মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ আছে সে কখনোই মাদক গ্রহণ করবে না। তাই মাননীয় মডারেটর আজকে আমাদের এই পর্যায়ে এসে আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুদের অবস্থানটি একেবারেই ভেঙে গেল। মাননীয় মডারেটর আজকে আমাদের বিতর্ক বিষয়টি এই পর্যন্ত এসে পৌঁছেছে যে ক্ষুধার জন্য ভাতের সৃষ্টি নয়, ভাতের জন্য ক্ষুধার সৃষ্টি। মাননীয় মডারেটর লক্ষ্য করুন আজকে আমি এই কথাটি কেন বলছি। মাননীয় মডারেটর এই বিষয়টিকে আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা খুব সুন্দরভাবে ও সুস্পষ্ট ব্যাখ্যা করে গিয়েছেন যে নৈতিকতার অধঃপতন, মূল্যবোধের বিপর্যয়, পারিবারিক অসচেতনতা, বেকারত্ব, দারিদ্রতা ইত্যাদি কারণে সমাজে অবক্ষয় করছে। মাননীয় মডারেটর আজকে আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে যাই হোক তাই হোক মাদকই সব। মাননীয় মডারেটর আজকে আমাদের ডিজিটাল প্রযুক্তির যুগে এসে আমাদের যুব সমাজ একটি বড় অংশে জড়িয়ে পড়ছে, সেটি হলো সাইবার ক্রাইম। আমাদের যুব সমাজ বিভিন্ন অশ্লীল ওয়েবসাইটে ঢুকছে, অশ্লীল ভিডিও দেখছে এবং তার প্রভাব আমাদের যুব সমাজে ফেলছে। মাননীয় মডারেটর এখন যে তারা এই নৈতিক প্রভাবগুলো আমাদের সমাজে ফেলছে তখনই সেটা হচ্ছে তার অবক্ষয়। মাননীয় আশা করি আমি এটি প্রমাণ করতে পেরেছি যে যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ কখনোই মাদক নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মারিয়াকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আমাদের পক্ষ এবং বিপক্ষ দলের কথাগুলো আমরা শুনলাম। এবার আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের দুই দলের দলনেতাদের কাছ থেকে যুক্তি খণ্ডন শুনে নেব। এর জন্য তোমরা 1 মিনিট করে সময় পাবে। আমি প্রথম পক্ষ দলের দলনেতা আফসানা আক্তারকে তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবারও কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আমি প্রথমেই বলতে চাই আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা যে বলে গেলেন আমি বিবেক সম্পূর্ণ বলে মাদক গ্রহণ করছি না, আমার জানা মতে আমাদের 3টি বক্তা থেকে কেউ ওই কথাটি বলেনি। মাননীয় মডারেটর আজকের বিষয় ছিল যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ কোনটি? মাদক। তারা একসাথে অনেকগুলো কারণ তুলে গেলেন কিন্তু কোনটি প্রধান কারণ সেটি বলতে পারেননি। তারা বলে গেল অসচেতনা, পারিবারিক অসচেতনা, বিভিন্ন সমস্যার কথা, কিন্তু প্রধান কোনটি কারণ সেটি দেখিয়ে দিতে পারেনি। মাননীয় মডারেটর পারিবারিক অসচেতনা এবং কি আরও অন্যান্য কারণ রয়েছে কিন্তু প্রধান কারণ হচ্ছে মাদক গ্রহণের ফলে মানুষ অধিকাংশ অপরাধের সাথে জড়িয়ে যায়, ফলে তার বিবেকবোধ, সচেতনাবোধ ইত্যাদি লোপ পেয়ে যায়। অন্যান্য কারণগুলো তাদের অস্থায়ীভাবে বাসা বাঁধে, কিন্তু মাদক গ্রহণ করলে তাদের মধ্যে স্থায়ীভাবে অপরাধ বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং আমিও আমার দল এই বিশ্বাসী যে মাদক গ্রহণের যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আফসানা। এবার বিপক্ষ দলের দলনেতা নাদিয়া সুলতানা তার বক্তব্য উপস্থাপন করবে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এখানে আবার ফ্লোর প্রদানের জন্য। আজকে উত্থাপিত প্রস্তাবটি ছিল যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় মডারেটর আজকে আমাদের প্রতিপক্ষকে আমরা বারবার এটি বোঝানোর চেষ্টা করছি যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ আজ কখনো মাদক হতে পারে না। মাননীয় মডারেটর আজকে যখন সমাজ থেকে খারাপ জিনিসগুলো গ্রহণ করছে ঠিক তখনই আমাদের অবক্ষয় ঘটছে, এবং যখন আমাদের অবক্ষয় ঘটছে ঠিক তখনই আমরা মাদক গ্রহণ করছি, এর আগ মুহূর্তে কিন্তু নয়। মাননীয় মডারেটর আজকে আমাদের দলীয় অবস্থা থেকে প্রতিপক্ষকে কয়েকটা প্রশ্ন করেছিলাম। প্রথম প্রশ্ন, মাদক কেন গ্রহণ করছে, যার কোনো উত্তর আমরা পাইনি। দ্বিতীয় প্রশ্ন, আজকে যদি আমরা নির্দিষ্ট সময়ের জন্য মাদককে আমাদের সমাজ থেকে একবার নিঃশূন্য করে দেই তাহলে কি আমরা সেই
সেই নিশ্চয়তা দিতে পারবো যে ওই সময় আমাদের যুব সমাজের কোনো অবক্ষয় ঘটবে কি করবে না। মাননীয় মডারেটর, আমরা যারও কোনো উত্তর পাইনি। মাননীয় মডারেটর, আজকে যখন বিচ্ছেদ মাদক আকার ধারণ করে, বাবা মার মধ্যে যে সম্পর্কে যখন ফাটল ধরে, তখন কিন্তু তার প্রভাব একজন সন্তানের উপর গিয়ে পড়ে, তখনই কিন্তু তার নৈতিক অবক্ষয় ঘটে এবং তখনই সে মাদক গ্রহণ করে। মাননীয় মডারেটর, আজকে আমরা যে কারণগুলো দেখে গেছি, সেই জায়গা থেকে কি কোনোভাবে মনে হয় যে যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ মাদক? না মাননীয় মডারেটর, কখনোই না। মাননীয় মডারেটর, আজকে আমরা এখানে প্রত্যেকটি জায়গা থেকে এটি প্রমাণ করে গেছি যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ আজ কখনো মাদক হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। দর্শক, পক্ষ এবং বিপক্ষ দলের হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখলাম। কেউ কারো থেকে কম না। একজন বলছে তার কথা, অন্য আরেকজন তার কথাকে ভেদ করে নিজের যুক্তিতর্ক উপস্থাপন করবার চেষ্টা করছিল। এখন কোন দলকে আসলে বিজয়ী ঘোষণা করা যেতে পারে এটা আমি বলতে চাচ্ছি না, এবং এটা আমার জন্য ভীষণ কঠিন। তাই আমরা চলে যাব সভাপতি স্যারের কাছে, দেখি স্যার আমাদের জন্য কি রেজাল্ট রেখেছেন। স্যার, ছোটদৌড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে RTV কর্তৃক টিফিন ব্রেক অনুষ্ঠানের এখানে আরেকটা পার্ট হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। এরকম বিতর্ক প্রতিযোগিতা আমাদের সব সময় করা দরকার প্রায়ই। এতে আমাদের ছাত্র যারা এখনও অংশগ্রহণ করে নাই তারা উৎসাহিত হবে, এবং যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে তারা আরও ভবিষ্যতে আরও উচ্চ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সবাই অপেক্ষায় আছে রেজাল্টের জন্য। এখানে দুই পক্ষই খুব সুন্দর উপস্থাপন করছে। তারপরে এর মধ্যে জয় বিজয় তো থাকবেই। এখানে রেজাল্টের মধ্যে বলবো বিপক্ষ দল এখানে আজকে আমাদের যুক্তির যোদ্ধা, বিজয়ী দল আর কি। আজকের বিতর্কের শ্রেষ্ঠ বক্তা নাদিয়া। দর্শক, সভাপতি স্যারের কাছে থেকে আমরা জেনে নিলাম আজকের বিতর্কের বিজয়ী কারা। তারপরেও তোমাদের দু দলের জন্য শুভকামনা রইল RTVর পক্ষ থেকে। তোমরা সকলেই ভালো করেছো। বন্ধুরা, এই যে এত সুন্দর বিতর্ক আমরা দেখে নিলাম, একটা জোরে করতালি হয়ে যাক। দর্শক, আপনাদেরকে নিয়ে যাব পরবর্তী সেগমেন্টে। দর্শক, বক্তৃতা কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। তবে বক্তৃতার কঠিন কঠিন শব্দগুলো শুনে এখন হয়তো মনে হচ্ছে যে একটু ভিন্ন রকম কিছু হলে কেমন হয়। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট দলীয় নাচ। তোমরা কি প্রস্তুত দলীয় নাচের জন্য? বন্ধুরা, তোমরা দেখতে চাও কি? দর্শক, চলুন আমরা দেখে নেই দলীয় নাচ। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম, হারে মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বারিন যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বারিন যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হায়রে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বসে যখন হইতো গাজের গান আইতো,
ডঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম বসা যখন হইতো গাজের গান আইতো রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম কে হবে মেম্বার খেবাগ্রাম সরকার কে হবে মেম্বার খেবাগ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হায়রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করি যে ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হয় করি যে ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কোন পথে যাইতাম হায়রে করিম দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 দর্শক আমাদের সঙ্গে আছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এহসান আহমেদ রাসেল। স্যার আপনাকে স্বাগত। আপনি নাকি এই নাচটির কোরিওগ্রাফি করেছেন, তো একটু জানতে ইচ্ছে করলো যে এরকম একটি গান নির্বাচন করার পেছনে কারণ কি? অ্যাকচুয়ালি আমাদের এই গানটা করার পিছনে যে কারণটা আমরা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখনকার প্রেক্ষাপটটা আর 10 বছর আগের প্রেক্ষাপটটা এখন সেম না। যেমন আগে আমরা যেটা করতাম যে আমাদের স্টুডেন্টরা স্কুল থেকে আসার পর আমরা বৌছি খেলায় যেতাম, গুল্লাছুট খেলতাম, বিভিন্ন খেলার সাথে আমরা যুক্ত হতাম। যেমন আমরা আমাদের নাচে একটু খুঁতখুত খেলা যেটাকে গ্রামের ভাষায় বলি, এটা আমরা একটু প্রেজেন্ট করেছি। এটা হচ্ছে কি এখন আমরা এই খেলাগুলো এখন আর আমরা পাচ্ছি না। আমরা এখন পাচ্ছি যে আমার বাচ্চারা স্কুল থেকে যাওয়ার পরে হয় ফোন নিয়ে বসে আছে অথবা ল্যাপটপ নিয়ে বসে আছে, তারা ডিভাইস ভিত্তিক খেলাধুলায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। যার জন্য আমি এই গানটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে আমাদের এখনের থেকে আগের কালটা অনেক বেশি ভালো ছিল এবং আমরা ওই কালটাকে বেশি ওই সময়টাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি যে আগে কি সুন্দর দিন কাটাতাম, এখনের থেকে ওইখানটাই বেশি ভালো ছিল। এই জন্যই আসলে আমরা এই গানটা সিলেক্ট করা। জি, একটা সম্প্রীতির বন্ধন ও গানে গানে প্রকাশ। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমাদেরকেও ধন্যবাদ এত সুন্দর একটি দলীয় নাচ দেখাবার জন্য। বন্ধুরা ওরা যে এত সুন্দর একটি পারফরমেন্স দেখালো, ওদের জন্য একটি করতালি হয়ে যাক। দর্শক আমরা আছি ছোট দেওরা অগ্রণী উচ্চ বিদ্যালয়। এই স্কুলের বন্ধুরা এত ভালো ভালো পারফরমেন্স আমাদেরকে উপহার দিচ্ছে। চলুন চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ছোট দেওরা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সভাপতি স্যার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির একজন সদস্য। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে সভাপতি স্যারের কাছে যাব। স্যার, এই বিদ্যালয় সম্পর্কে কিছু কথা আপনার কাছে থেকে জানতে চাই। কোন উদ্দেশ্যে আসলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল? 1970 সালে অত্র এলাকার ছেলে মেয়েদের লেখাপড়ার একটি ব্যবস্থা করার জন্য এখানে স্থাপিত হয়েছিল। আমি অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি RTV আজকের যে প্রোগ্রামটি আমাদের সামনে আমাদের স্কুল সম্পর্কে আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে যে প্রোগ্রামটি আমাদের কাছ থেকে নিয়েছেন, সত্যি আনন্দিত যে আপনারা অনেক বিদ্যালয় ছিল, তার মধ্যে আমাদের বিদ্যালয়কে বেছে নিয়েছেন। এই জন্য আপনাদের প্রতি RTVর প্রতি আমরা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমাদের আগামী দিনে যেন এই এলাকায় একটি কলেজ আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমাদের একটা চিন্তা চেতনা আছে। স্যার ধন্যবাদ আপনাকে। এবার আমি প্রধান শিক্ষক স্যারের সাথে একটু কথা বলতে চাই। স্যার, বিদ্যালয়ের
পাঠদানের কার্যক্রম আপনারা কিভাবে সম্পন্ন করেন? সেই সরকারি যে নীতিমালা আছে সবগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবেই এটা পালন করার চেষ্টা করি। আমরা প্রাত্যহিক সমাবেশ 10:45 শুরু করি। প্রাত্যহিক সমাবেশ শেষে আমরা 10টাতে ক্লাস শুরু করি, আমাদের 4:15 পর্যন্ত ক্লাস চলে। স্যার, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য সামাজিক মূল্যবোধের শিক্ষাটা বা দেশের প্রতি সচেতনতা এবং পারিবারিক শিক্ষার বিষয়টা আপনারা কিভাবে উদ্বুদ্ধ করেন? লেখাপড়ার পাশাপাশি যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলোর দিক দিয়ে আমরা মোটামুটি একদম পিছিয়ে না, ছাত্রদেরকে মানসিকভাবে আমরা গড়ে তুলতে পারি। এই জন্য আমি আলাদাভাবে একজন শিক্ষককে নিয়োগ দিয়েছি। ইন্টার স্কুলে খেলাধুলা চলছে, সেখানে আমরা অংশগ্রহণ করছি এবং এখানে আমরা উল্লেখযোগ্য অবদানও রাখি। যদি শরীর তাকে সুস্থ না থাকে সে তো লেখাপড়ার মন দিতে পারবে না। এবং এই কাজগুলো যখন আমি পরিচালনা করি তখন একটা লাভ হয় আমার, এই শিক্ষার্থীগুলো স্কুলে উপস্থিতিগুলো বাড়ে। স্যার, হাই কেয়ার ডায়াপার নিবেদিত আরটিভি টিফিন ব্রেক এই ধরনের অনুষ্ঠানগুলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কতটুকু জরুরি? মনে করি এটা আসলে অনেক অনেক ছাত্রদের যাতে উৎসাহ, এই যে আপনারা যে কাজগুলো করলেন তার যে একটা সাহস, আর 10 জনের সামনে দাঁড়িয়ে একটা কিছু বলা, এই সাহস সে অর্জন করতেছে, তার মধ্যে এই নেতৃত্বের গুণাবলীগুলো সৃষ্টি হয়েছে। এর জন্য আরটিভি যে প্রোগ্রামগুলো নিচ্ছে এটা আমি মনে করি এই বর্তমান প্রেক্ষাপটে একটা যথোপযুক্ত একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো আমি আশা রাখি যে প্রতিটা প্রতিষ্ঠানে যদি মাঝে মাঝে আপনারা করেন তাহলে আমার মনে হয় আমাদের প্রতিষ্ঠান প্লাস সমাজ বা আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে বলে আমি আশা করি। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এলাম। শিক্ষার্থী বন্ধুরা যখন একঘেয়েমি পরিবেশে মন মানিয়ে নিতে পারে না, পড়াশোনার ফাঁকে ফাঁকে তাদের একটু বিনোদনের দরকার হয়। যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, ঠিক তেমনি খেলাধুলা, বিভিন্ন বিষয়ে যখন তারা পারফরমেন্স দেখায় তখন কিন্তু তাদের ভিতর একটা পরিবর্তন দেখা যায়। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি হাই কেয়ার ডায়াপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেক থেকে। আবার দেখা হবে নতুন কোনো বন্ধুদেরকে নিয়ে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।